উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য ভূগোল বিষয়ের বিভিন্ন অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ এর সিরিজ শুরু করেছিলাম, আজকে তার লাস্ট পার্ট। এর আগে 6টি পার্ট আলোচনা করেছিলাম, আজকে হচ্ছে 7ম পার্ট। হাতে মাত্র আর 3 দিন সময় রয়েছে। আজকে ত্রয়োদশ অধ্যায় জনবসতি থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলো আসে, সেই সমস্ত তথ্যগুলো, যেগুলো থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ আসে, সেই সমস্ত তথ্যগুলি নিয়ে আজকে আলোচনা করব। জনবসতি থেকে প্রথম যেটা রয়েছে, দুটি রাস্তা সমকোণে মিলিত হলে সেখানে যে আকৃতির বসতি গড়ে ওঠে। সাধারণত উত্তরটা হওয়া উচিত টি আকৃতি, কিন্তু এর আগে একটা প্রশ্ন এসেছিল যেখানে অপশানে টি অপশান ছিল না, এল অপশান ছিল, সেখানে এল হবে। অনেক সময় হতেও পারে যে একটা রাস্তার দিক থেকে এলো আর একটা রাস্তায় এভাবে মিলিত হলো, সেক্ষেত্রে এল আকৃতি বসতি হতেও পারে। আবার সাধারণত একটি রাস্তা যদি এইভাবে চলতে থাকে এবং তার মাঝখান দিয়ে সমকোণে মিলিত হলো, তাহলে টি আকৃতিরও সেখানে জনবসতি গড়ে উঠতে পারে। তো মাথায় রাখতে হবে সাধারণত এল ও টি দুটোই উত্তর হবে, কিন্তু সবচেয়ে পারফেক্ট উত্তর হবে টি। যদি আবার অপশানে টি না থাকে তাহলে সেখানে এল উত্তরটাকে চিহ্নিত করতে হবে। নেক্সট, কোনো শহরের মোট জনসংখ্যা যদি 10 লক্ষের বেশি হয় সেটাকে মহানগর বলে। মহানগরের সংজ্ঞা 1 মার্কে যদি আসে, এসিকিউ এসে থাকে যে মহানগর কাকে বলে, যে যদি কোনো শহরের জনসংখ্যা ন্যূনতম 10 লক্ষ হয় তাহলে সেই শহরকে বলা হয় মহানগর। তাহলে মহানগরের ন্যূনতম জনসংখ্যা হবে 10 লক্ষ। নেক্সট যেটা আছে যে 2011 সালে ভারতের মহানগর কতগুলো ছিল? 53টি মহানগর ছিল, এটাও মাথায় রাখতে হবে। একটি পুষ্করিণী অর্থাৎ পুকুরকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে সেটা আর্দ্রবিন্দু বসতি। আচ্ছা, আর্দ্রবিন্দু বসতি তাহলে কি? যে সাধারণত শুষ্ক প্রধান অঞ্চলে, যেসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ খুব কম, সেখানে কোনো জলের উৎসকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে সেটাই হচ্ছে আর্দ্রবিন্দু বসতি। এরপর নেক্সট যেটা হচ্ছে কনারবেশন। এই কনারবেশন শব্দটি প্রথম ব্যবহার করেন কে? প্যাট্রিক গেডেস 1915 সালে এই কনারবেশন শব্দটি ব্যবহার করেন, যার অর্থ হচ্ছে পৌরপুঞ্জ। নেক্সট যেটা রয়েছে মেগালোপলিস। মেগালোপলিস শব্দটি প্রথম কে ব্যবহার করেছিল? গটম্যান ব্যবহার করেছিল। এরপর নেক্সট, ভারতের জনগণনা দপ্তরের সংজ্ঞা অনুযায়ী কোনো শহরের ন্যূনতম জনসংখ্যা কত? অর্থাৎ সোজা কথায় কোনো সেন্সাসের সংজ্ঞা অনুযায়ী, অর্থাৎ সেন্সাস অনুযায়ী কোনো শহরের ন্যূনতম জনসংখ্যা কত হবে? কোনো শহরের ন্যূনতম জনসংখ্যা হবে 5000 জন এবং জনঘনত্ব ন্যূনতম 400 জন এবং 75% বেশি পুরুষ কর্মী অকৃষি কাজে নিযুক্ত থাকবে। ভারতীয় জনগণনা অনুসারে পৌর বসতির নির্ধারণে অকৃষি ক্ষেত্রে নিযুক্ত শতকরা জনসংখ্যা কত? সেখানে হবে 75%। নেক্সট, কার্যাবলীর ভিত্তিতে বারাণসী শহরটি কী ধরনের শহর? তো বারাণসী শহর হচ্ছে একটি ধর্মীয় শহর। বারাণসী আছে, হরিদ্বার আছে, মক্কা, এইগুলো হচ্ছে ধর্মীয় শহরের উদাহরণ। প্রায় যোগাযোগহীন, বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রাম বসতিকে বলা হয় হ্যামলেট। মাথায় রাখতে হবে হ্যামলেটের সংজ্ঞা এসিকিউ অথবা এমসিকিউ উভয় ক্ষেত্রে আসতে পারে। প্রায় যোগাযোগহীন, বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলা হয় হ্যামলেট। 50 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে বলা হয় মেগা সিটি। তাহলে মেগা সিটির ন্যূনতম জনসংখ্যা কত? মাথায় রাখতে হবে যে মেগা সিটির ন্যূনতম জনসংখ্যা হচ্ছে 50 লক্ষ, যেখানে আমি 14 নম্বরে উল্লেখ করেছি ভারতের মেগা সিটির ন্যূনতম জনসংখ্যা কত? 50 লক্ষ। মরুদ্যানে প্লায়াভাতকে কেন্দ্র করে গড়ে ওঠা জনবসতিকে কী বলে? আর্দ্রবিন্দু বসতি। কারণ মরু অঞ্চলে এই মরুদ্যানে যে হ্রদ অবস্থান করে, মরুদ্যানের মধ্যে যে হ্রদ অবস্থান করে প্লায়া হ্রদ, সেই প্লায়া হ্রদে জলের উৎস থাকে, বাকি কোথাও সেরকম জলের উৎস থাকে না। তো এই হ্রদকে কেন্দ্র করে বা প্লায়াকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে উঠবে সেটা হচ্ছে আর্দ্রবিন্দু বসতি। সর্বনিম্ন স্তরে ক্ষুদ্রতম প্রশাসনিক একক, অর্থাৎ ক্ষুদ্রতম প্রশাসনিক একক হচ্ছে মৌজা। ক্ষুদ্রতম প্রশাসনিক একক মৌজা। এরপরে বন্যা প্রবণ অঞ্চলে যে ধরনের বসতি গড়ে ওঠে? শুষ্ক বিন্দু বসতি। কেন বন্যা প্রবণ অঞ্চলে শুষ্ক বিন্দু বসতি? কারণ বন্যা প্রবণ অঞ্চলে প্রায় বর্ষাকালে কিন্তু বন্যার প্রকোপ দেখা যায়। এই বন্যার প্রকোপের হাত থেকে বাঁচার জন্য মানুষ উঁচু স্থান বেছে নিয়ে, অপেক্ষাকৃত উঁচু স্থান বেছে নিয়ে সেখানে বসতি গড়ে তোলে, এটাই হচ্ছে শুষ্ক বিন্দু বসতি। এরপরে সামাজিক নৈকট্য। সামাজিক নৈকট্যের ভিত্তিতে গড়ে ওঠে গোষ্ঠীবদ্ধ। অর্থাৎ আমরা যখন খুব কাছাকাছি বসবাস করি, আমাদের মধ্যে মিল থাকে, তাহলে কিন্তু তখন দেখা যাবে মানুষরা খুব কাছাকাছি বসবাস করবে, তখন গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে উঠবে। আফ্রিকার জুলু উপজাতিদের বসতি বৃত্তাকার। এটা মাথায় রাখতে হবে যে আফ্রিকার জুলু উপজাতিদের বসতির নকশা বৃত্তাকার। এরপরে উপকূলের বাড়িয়াড়ি কিংবা কোনো শৈলশিরা বরাবর কিংবা রেল লাইনের দুই পাশে বা সড়কপথের দুই পাশে যে ধরনের বসতি গড়ে ওঠে সেটা হচ্ছে রৈখিক বসতি। মাথায় রাখতে হবে 19 এবং 20 নম্বর প্রশ্ন একই, যে উপকূলের বালিয়াড়ি কিংবা শৈলশিরা পাশ বরাবর কিংবা রেল লাইনের দুপাশে কিংবা
কোনো সড়ক পথের দুপাশে রৈখিক বসতি গড়ে ওঠে। সাংস্কৃতিক শহরের উদাহরণ, সাংস্কৃতিক শহর বলতে কি বোঝায়? সাংস্কৃতিক শহর বলতে বোঝায় যেগুলো চিত্রকলা, শিক্ষা দীক্ষা, নানান সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য যেগুলো বিখ্যাত সেগুলোকে বলা হয় সাংস্কৃতিক শহর। যেমন শান্তিনিকেতন, অক্সফোর্ড আছে, কেমব্রিজ, প্যারিস, এগুলোকে বলা হয় সাংস্কৃতিক শহর। এরপরে আছে প্রতিরক্ষা শহর। প্রতিরক্ষা শহরের উদাহরণ কি? ব্যারাকপুর, পাঁচমারি। প্রশাসনিক শহরের উদাহরণ, পর্যটন শহরের উদাহরণ। এই ধরনের যতগুলো শহর আছে কার্যাবলীর ভিত্তিতে সবটাই কিন্তু মাথায় রাখা উচিত। এবারের একটা বড় প্রশ্নের ক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে কার্যাবলীর ভিত্তিতে বিভিন্ন প্রকার পৌর বসতির শ্রেণীবিভাগ করে তাদের উদাহরণ সহ। সেক্ষেত্রে যদি বড় প্রশ্ন করা হয় এই ছোটো প্রশ্নগুলো এমনিতেই হয়ে যাবে। তো পর্যটন শহর, বিখ্যাত পর্যটন শহর দার্জিলিং, কুলু, মানালি, মুসৌরি আছে। তার প্রশাসনিক শহরের ক্ষেত্রে দিল্লি, চণ্ডীগড়, সুইজারল্যান্ডের জেনেভা, চীনের বেজিং, অর্থাৎ যেগুলো হচ্ছে প্রশাসনিক কেন্দ্রবিন্দু সেইগুলো হচ্ছে প্রশাসনিক শহর। এরপরে আছে নেক্রোপলিস। নেক্রোপলিস কি? নেক্রোপলিস কথার অর্থ হচ্ছে মৃত শহর বা মৃত নগরী যেটাকে বলা হয়। তো এটা গ্রিক শব্দ, যেটাকে বলা হয় মৃত বা ভূতের নগরী। তো যেমন উদাহরণ কি আছে? মহেঞ্জোদারো। সবুজ গ্রাম, যেটা আমরা বনভিত্তিক গ্রামও বলে থাকি। যে বনভিত্তিক গ্রাম কি? যে বনভূমিতে ফাঁকা স্থানে, যখন কোনো ফাঁকা স্থানে যে বসতি গড়ে ওঠে সেটাকে বলা হয় কি? সবুজ গ্রাম। সাধারণত এই ধরনের বসতিগুলিতে জনসংখ্যা খুব কম হয়ে থাকে এবং বসতিগুলো খুব ফাঁকা ফাঁকা হয়ে থাকে। এরপর আছে কেন্দ্রীয় বাণিজ্য এলাকা। কোনো শহরের মূল কেন্দ্রীয় এলাকা যেখানে বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম হয়ে থাকে, বিভিন্ন ধরনের প্রশাসনিক কাজকর্ম এবং অন্যান্য অর্থনৈতিক ক্রিয়াকলাপ হয়ে থাকে, সেটাকে বলা হয় কি? সিবিডি বা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা কেন্দ্রীয় বাণিজ্য এলাকা। যেমন কলকাতার বিবাদীবাগ একটা কেন্দ্রীয় বাণিজ্য এলাকা। এরপরে দ্বৈতনগর বা জমজ শহর, পাশাপাশি অবস্থিত দুটি নগর যখন পরস্পরের সঙ্গে যুক্ত হয় তখন সেটাকে বলা হয় জমজ নগর বা দ্বৈতনগরে। তো এই দ্বৈতনগরের উদাহরণ কি? যেমন কলকাতা, হাওড়া, দুটো শহর পাশাপাশি যুক্ত হয়েছে, হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ। এরপরে সেন্সাস শহর, এটা মাথায় রাখতে হবে যে কোনো অঞ্চলে ন্যূনতম জনসংখ্যা যদি 5,000 হয়, জনঘনত্ব 400 জন বেশি প্রতি বর্গকিমিতে এবং মোট কর্মক্ষম জনসংখ্যা 75% বেশি অকৃষি কাজে নিযুক্ত থাকলে সেটাকে বলা হবে সেন্সাস শহর। এরপরে আছে হ্যামলেট। হ্যামলেট কি? যে প্রধান গ্রামের অংশরূপে বিচ্ছিন্ন অস্পৃশ্য বা নিম্নবিত্ত সম্প্রদায়ের ছোট ছোট পাড়া নিয়ে গঠিত ক্ষুদ্র বিক্ষিপ্ত গ্রামবসতিকে বলা হয় হ্যামলেট। তো সোজা কথায় কি? যে মূল গ্রাম থেকে বিচ্ছিন্ন যে অল্প কয়েকটি বাড়ি নিয়ে যখন কোনো ক্ষুদ্রাকৃতির বসতি গড়ে ওঠে, যেখানে সাধারণত অস্পৃশ্য শ্রেণীর মানুষেরা বসবাস করে, তাদেরকে সেই বসতিকে কী বলা হয়ে থাকে? হ্যামলেট বলা হয়ে থাকে। এরপর শুষ্কবিন্দু, আর্দ্রবিন্দু বসতি, এটা তো বললাম। শুষ্কবিন্দু কোনো জলের উৎস কেন্দ্র, অর্থাৎ শুষ্ক প্রায় অঞ্চলে যে জলের উৎসকে। এরপরে শুষ্কবিন্দু বসতি কি? যে বন্যাপ্রবণ অঞ্চলে যেহেতু বন্যার প্রকোপটা বেশি, সেক্ষেত্রে তারা অপেক্ষাকৃত উঁচু স্থানগুলো যেখানে বন্যার প্রভাবটা কম সেই স্থানগুলো বেছে নিয়ে তারা বসতি গড়ে ওঠে, সেই ধরনের বসতিকে বলা হয় শুষ্কবিন্দু বসতি। একই রকম আর্দ্রবিন্দু বসতি কোথায় দেখা যাবে? যেখানে জল থাকে না, শুষ্ক প্রায় অঞ্চলে, মরু অঞ্চলে যে জলের উৎসকে কেন্দ্র করে যে বসতি গড়ে ওঠে সেটা হচ্ছে আর্দ্রবিন্দু বসতি বা জলবিন্দু বসতি। পৌরপুঞ্জ কি? যে একই পথ বরাবর একসাথে লাগোয়া একগুচ্ছ শহর যখন ক্রমশ সম্প্রসারিত হয়ে পরস্পর মিলিত হলে বহুদূর পর্যন্ত নিরবিচ্ছিন্ন একটি শহর তৈরি হয়, বিশাল আকৃতির শহর তৈরি হয়, তাকে বলা হয় পৌরপুঞ্জ বা কনারবেশন। এই কনারবেশন শব্দটি প্রথম ব্যবহার করেছিল প্যাট্রিক গেডেস 1915 সালে। যেমন উদাহরণ, কলকাতা পৌরপুঞ্জ হুগলি নদীর উভয় তীরে কল্যাণী থেকে বাঁশবেড়িয়া পর্যন্ত, বাঁশবেড়িয়া থেকে একেবারে বজবজ উলুবেড়িয়া পর্যন্ত বিস্তৃত রয়েছে পৌরপুঞ্জ। এরপরে আছে চতুর্দশ অধ্যায়, যে শেষ অধ্যায়, ভারতের অর্থনৈতিক উন্নয়ন। ছত্তিশগড়ের প্রধান লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হলো ভিলাই, মাথায় রাখতে হবে। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে, যেটা কর্ণাটক রাজ্যে অবস্থিত। ভারতের সিলিকন ভ্যালি যে শিল্পের জন্য বিখ্যাত, বৈদ্যুতিন শিল্পের জন্য বিখ্যাত। সিলিকন ভ্যালিটা আছে কোথায়? এই সিলিকন ভ্যালি আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি শহর যেটা বিখ্যাত বৈদ্যুতিন শিল্পের জন্য বিখ্যাত। তো একই রকমভাবে আমাদের বেঙ্গালুরু, কর্ণাটক বৈদ্যুতিন শিল্পের জন্য বিখ্যাত একটি ভারতের প্রধান শহর, যাকে বিজ্ঞান নগরী বলা হয়ে থাকে। এরপরে অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক মোট আভ্যন্তরীণ উৎপাদন, এইটা কিন্তু এমসিকিউর ক্ষেত্রে প্রায় আসে। ভারতের নায়গ্রা, চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়গ্রা বলে। চিত্রকূট জলপ্রপাত কোথায় রয়েছে? ছত্তিশগড়ের ইন্দ্রাবতী নদীর ওপরে। এরপরে ছত্তিশগড়ের একটি কয়লা উৎপাদনকারী কেন্দ্র কোরবা, মাথায় রাখতে হবে। মানব উন্নয়ন সূচক ধারণার প্রবর্তক মেহবুব উল হক
হলদিয়া শিল্পাঞ্চলে যে দুটি নদীর সংযোগস্থলে গড়ে উঠেছে এটা কিন্তু মাথায় রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, হুগলি ও হলদি নদীর সংযোগস্থলে। 9 নম্বর যেটা রয়েছে, ভারতের সিলিকন উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটকে, এটা একটু আগেই বললাম। ভিলাই এর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি কোন অঞ্চল থেকে আকরিক লৌহ সংগ্রহ করে? খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে যে ছত্তিশগড়ের যে প্রধান লৌহ আকরিক উৎপাদক অঞ্চল দাল্লি রাজহারা থেকেই আকরিক লোহা সংগ্রহ করে থাকে। এরপরে হলদিয়া শিল্পাঞ্চলের প্রধান শিল্প পেট্রো রসায়ন শিল্প বা পেট্রোকেমিক্যাল শিল্প, এটাও মাথায় রাখতে হবে। এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, আরও কয়েকটা আছে মাত্র, যেমন ছত্তিশগড়ের প্রধান বৃক্ষ শাল, ছত্তিশগড়ের রাজধানী রায়পুর, ভারতের উপজাতি এলাকা উন্নয়ন একটি ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল, হলদিয়াও কিন্তু ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের মধ্যে পড়ে। পূর্ব ভারতের একটি নবগঠিত বন্দরভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল হলদিয়া, ভারতের একটি ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল হলদিয়া শিল্পাঞ্চল, ছত্তিশগড়ে অবস্থিত ভারতের বৃহত্তম লৌহ খনি বাইরাডিলা। তো বাইরাডিলা হচ্ছে বৃহত্তম লৌহ খনি, যেটা ছত্তিশগড়েই অবস্থিত। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে দাল্লি রাজহারা থেকে কিন্তু ভিলাইয়ে অধিকাংশ লোহা কিন্তু আকরিক লোহা কিন্তু দাল্লি রাজহারা থেকে ভিলাই ইস্পাত কেন্দ্রে ব্যবহার করা হয়। এরপরে ছত্তিশগড়ের যে প্রধান নদী ইন্দ্রাবতী, এই ইন্দ্রাবতীর জলপ্রপাত চিত্রকূট, যেটা ভারতের নায়গ্রা নামে পরিচিত। উন্নয়নের সংজ্ঞা এবং ক্ষুদ্র অঞ্চলের সংজ্ঞা, সম্ভবত এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে। এবার তো উন্নয়ন বলতে কী বোঝায়? যে উন্নয়ন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি, সমাজ এবং একটি দেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ও প্রযুক্তিগত দিক দিয়ে উন্নতি সাধন করে এবং জীবনযাত্রার মান উন্নত হয়। ক্ষুদ্র অঞ্চলের সংজ্ঞা, ক্ষুদ্র অঞ্চল বা মাইক্রো রিজন কি? যে অর্থনীতি বা প্রশাসনিক দিক থেকে ছোট একটি এলাকা যেখানে বিশেষ কোনো বৈশিষ্ট্যের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা যায়। এটি সাধারণত আয়তনে ছোট হবে এবং নির্দিষ্ট কোনো শহর বা শিল্পাঞ্চল বা কৃষিভিত্তিক এলাকা হতে পারে এটি। তো এই দুটো অবশ্যই করবে, যে এসিকিউর ক্ষেত্রে এই দুটো আসতে পারে, কিংবা বড় প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু সংযুক্ত হতে পারে।